মা মনসা সবার মনস্কামনা যেন পূর্ণ করেন। মায়ের কৃপাদৃষ্টি যেন সবার ওপরে থাকে। আজ হচ্ছে সোমবার, আর এখন বাজে ঘড়িতে দুপুর 12টা। দিদির বাড়ির পুজো শুরু হয়ে গেছে। আমার দিদির বাড়ির বার্ষিক মনসা পুজো প্রতি বছরই হয়, আর দিদির বাড়ির এই পুজো খুব জাগ্রত। দিদির বাড়ির এই পুরোহিতদের পুজো আমার ভীষণ ভালো লাগে। এনারা আসে কামারপুকুর থেকে। আর দিদির বাড়ি যে ঢাকি, যেদিন থেকে দিদির বাড়ির পুজো শুরু হয়েছে, আজ থেকে প্রায় 20 বছর হয়ে গেল, সেই একই ঢাকি ঢাক বাজাতে যায় নৈহাটি থেকে। আর পুজো তো হচ্ছিল, এদিকে মায়ের চক্ষুদান। চক্ষুদানের সময় তো কাপড় দিয়ে মাকে আড়াল করা হয়, আর আরতি। একদিকে পুজো হয়, অন্যদিকে চণ্ডীপাঠ। অসাধারণ থাকে পুজোর এই মুহূর্তগুলো। জানো, আমার দিদি কিন্তু দিদির বাড়ির এই পুজোতে ভর পড়ে মানে অনেকে হয়তো বুঝতে পারো না, দিদির শরীরে মায়ের আগমন ঘটে। আর আমরা প্রায় জোনাবির শেখ মতো উপসী ছিলাম। সবাই এখন ঘরের মধ্যে গাদাগাদি করে বসে গেছি অঞ্জলি দেওয়ার জন্য। এখন প্রায় ঘড়িতে 3টে মতো বাজছে, আর ছোট বাচ্চাগুলো সবাই উপোস করেছিল। সকাল থেকে আমরা সবাই এত আয়োজনে ব্যস্ত ছিলাম যে ঠিক মতো না সব ভিডিওগুলো করতেই পারিনি। পুজো শেষ, অঞ্জলি পর্বও কমপ্লিট, তারপরে শুরু হলো হোমযজ্ঞ। এখন প্রায় বিকেল হয়ে গেছে। আর যারা সেদিন সোমবার ছিল, শিবের উপোস করেছিল, শ্রাবণ মাস শিবের উপোসও চলছে, তারা আবার দিদির ঘরের শিব ঠাকুরকেই জল দিচ্ছিল। আর সকালের খাবারে হয়েছিল লুচি ছোলার ডাল। বেশিরভাগ সবাই তো উপোস ছিল, তাই খাবারগুলো রয়েই গেছে। ভাবলাম এখন বিকেলবেলাতে চরণামৃত্যু নিয়ে উপোস ভাঙার পরে লুচি ছোলার ডালটাও খেয়ে নেব। মেনুতে ছিল মুগের ডাল, সয়াবিন আলুর তরকারি, আলু ভাজা, আর ছিল হচ্ছে ভাত। এদিকে রান্নাবান্না, রাতের প্রসাদের রান্নাবান্না হচ্ছে আলুর দম। এদিকে পনিরগুলোকেও কর্নফ্লাওয়ার না কিছু মাখিয়ে টাকিয়ে রেখে দিয়েছে, আর ওদিকে চাটনিও হচ্ছিল। জামাইবাবু আমাদেরকে খেতে দিয়ে দিল। দিদি কিন্তু এখন খাবে না। দিদি দুধ কলা জলে ভাসিয়ে তারপরে খাবে। দিদির জন্য এবছরটা আর ওয়েট করতে পারলাম না। প্রচণ্ড জোরে খিদেও পেয়েছিল, আর খুব মাথাও যন্ত্রণা করছিল। এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। এখন হচ্ছে দধিকর্মা। সাধারণত পরের দিন সকালে দধিকর্মা হয়, কিন্তু পরদিন সকালে নাগপঞ্চমী লেগে যাবে, তাই ঠাকুরমশাই সন্ধেবেলাতেই দধিকর্মা করেছিল। দধিকর্মার পরে মায়ের ঘট বিসর্জনটাও একই দিনে হয়ে গেল। ভালোই হয়েছে, খুব সুন্দরভাবে পুজোটা সম্পন্ন হয়েছে। আর মায়ের কাছে বলছিলাম, মা, সবাইকে তুমি খুব ভালো রেখো, সুস্থ রেখো, আর তুমি খুব সাবধানে যেও, তুমিও ভালো থেকো, আর আমাদের সবাইকে খুব ভালো রেখো। আর মায়ের মুখটা এত জলজল করছিল, মনে হচ্ছিল যেন জ্যান্ত বসে আছে। এই যে এইখানে মায়ের বিসর্জন হয়েছে, আমরা সবাই এই জলের মধ্যে মায়ের মূর্তিটা দেখার চেষ্টা করছিলাম। প্রথমে দিদি দেখে নিল, তারপরে আমি, একে একে সবাই মিলে বসে মায়ের মূর্তি এই জলের মধ্যে দর্শন করলাম। আর দধিকর্মার সব গোছগাছগুলো আমি, বৌদি আর দিদি 3জনা মিলেই করেছিলাম। যেন আমার দিদির আমার পুজোর গোছানো খুব পছন্দ হয়েছে। কি খুশি হয়েছে, বলছে পিঙ্কির সব সিস্টেমগুলোই আলাদা। জানো, আমি কিন্তু 2 বছর ধরেই দিদির বাড়ির পুজোতে যাচ্ছি, এর আগে কখনো যাইনি। কিন্তু এই 2 বছরেই দিদি পুরোপুরি নির্ভরশীল হয়ে গেছে আমার ওপরে। এমন একটা ওর ভাব, আমি না গেলে যেন কিছুই হবে না। এ থেকে জেড পর্যন্ত সব দায়িত্বই আমার ওপরে। পুজো থেকে শুরু করে মেনু কি হবে, কোথায় কোনটা কতটা কি লাগবে, সব কিছু আমার দায়িত্ব। কাকে কতটা কি দিতে হবে সেটাও আমার চিন্তা ভাবনা। মেনুতে ছিল প্রসাদে ফ্রাইড রাইস, চিলি পনির, আলুর দম, চাটনি, পায়েস, মিষ্টি, ফলাদি, চালকলা, তারপরে খই মাখা, ছিল তো অনেক কিছু। এখানে অল্প অল্প করে রাখা রয়েছে, ছাদের ওপর থেকে অল্প অল্প করে আনা হচ্ছে, আর এখান থেকে দেওয়া হচ্ছে। কেউ পার্সেল নিয়ে যাচ্ছিল, কেউ বসে খাচ্ছিল। এখানে সব প্রসাদ বেড়ে রেখেছি। এই যে মাসি বসে আছে, বৌদি, মামি, আমি আর দিদি চারদিকে ঘুরে ঘুরে তদারকি করছিল।
আর আমার বললাম না সব দায়িত্ব আমার ওপরেই। চলো আজকের ব্লগটা আর কন্টিনিউ করবো না, এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, গুড নাইট।